একটা নতুন দল এনসিপি তাদের রাজনীতির একদম কোরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে। আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি। যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন, কিন্তু তার চাইতে জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ, একজন এনসিপি নেতা জনাব হাসনাত আবদুল্লাহ আহ, একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেটাকে একটা বোমা হিসাবে আমরা দেখতে পারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। ভবিষ্যতে এই স্ট্যাটাসটা সেভাবেই দেখা হবে। আমি ইনফ্যাক্ট আজ এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব, কারণ শুধু সেটা নয়, তাদেরই অংশ আমি বলি সব সময়, যদিও টেকনিক্যালি তিনি দলে কেউ নন। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তিনিও বিস্ফোরক একটা মন্তব্য করেছেন। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছেন। সো সব কিছু মিলে আসলে সামনে একটা ভোলাটাইল পরিস্থিতি আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমি এই ভিডিওটা করছি মূলত আসলে অন্য একটা কারণে। আমরা খেয়াল করেছি আজ শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সেনাপ্রধানের বিরুদ্ধে সমাবেশ মিছিল এগুলোর আহ্বান ছিল। খুব মেজর কিছু হয়েছে বলে মনে হয় না, আমি অন্তত মিডিয়ায় খুঁজে পাইনি। আমি বেশ কয়েক ঘন্টা পরে যখন এই ভিডিও রেকর্ড করছি, আমি তখনও দেখিনি যে মানুষ খুব বেশি সাড়া দিয়েছেন। আমরা আসলে প্লটটা মোটামুটি বুঝতে পারছি আসলে কি করার চেষ্টা হচ্ছে, কি করার চেষ্টা হবে। এই মুহূর্তে আমি একটা জিনিস মনে করি, আমি এক্সপেক্ট করি, আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশকে আরও আনস্টেবল একটা সিচুয়েশনে নিয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সময়টা বা তারপরে অনেক ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল। খুবই স্বাভাবিক, এটা একেবারেই অস্বাভাবিক কোনো ব্যাপার না। এই ধরনের প্রেক্ষাপটে এটা ঘটাটাই বরং প্রত্যাশিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ঠিক কিভাবে এটাকে দেখব, এসবে কে কী রোল প্লে করেছেন, সেটার রিয়াকশানে আমাদের কি করা দরকার, 7 মাস পরে এসেও আমার মনে হয় না এটা আমাদের কাছে খুব স্পষ্ট এখনো হয়েছে। এটা যদি হয়েও থাকে, আমি সেটাও যদি কেউ মনে করেন যে আমরা কাউকে কাউকে ভিলেন মনে করছি, কাউকে কাউকে ভিলেন বানানোর চেষ্টা করি, যে যেভাবেই দেখি না কেন, এই মুহূর্তে আমাদের আসলে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাওয়াটা সবচেয়ে খারাপ হবে। বিশেষ করে আমরা যদি মাঠে নামতে শুরু করি, এটা আমি ক্লিয়ারলি বলছি। আমাদের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুদিন আগেই একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও সেটা তুলনামূলকভাবে কম কঠোর ছিল বলে আমরা বলতে পারি, কঠিন ছিল বলে বলতে পারি। সেটা হচ্ছে প্রেসিডেন্টকে অপসারণ নিয়ে। তখনও আমরা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি, শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিলাম। সেই দাঁড়ানোতেও যতটা সমস্যা হয়নি, আমি মনে করি এখন বিশেষ করে সেনাপ্রধানকে নিয়ে, আমি বলছি না তিনি সঠিক কি ভুল, সেই তর্কে আমি আজকে ঢুকছি না, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই জন্য আমি আজকে এখানে ঢুকছি না। এমনকি যারা মনেও করেন যে তিনি সব সমস্যার মূল, এ ধরনের একটা পারসেপশন আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। পারসেপশন সবসময় যে সত্য হতে হয় তা না, কিন্তু পারসেপশন যদি ছড়িয়ে পড়ে সেটার একটা খুব বড় প্রভাব পড়ে, অনেক ক্ষেত্রেই পড়ে। সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির অবস্থায় আমরা তুলনামূলক একটা স্টেবল অবস্থার মধ্যে আসলে ছিলাম। সেই স্টেবল অবস্থায় থাকা বা যে স্ট্যাটাস কো অন্তত আমাদের ছিল, এটা মধ্য দিয়েও যদি আমরা ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম, সেটাও আমাদের জন্য খারাপ ডিল হতো না। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে পরিকল্পিতভাবে। মানে এটা একেবারে খুব স্বতঃস্ফূর্ত ব্যাপার আমি একেবারেই মনে করি না। আমি এটা এক্সপেক্ট করি যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে আমরা অন্তত শান্ত থাকি, আমরা অন্তত প্রাথমিকভাবে অন্তত আলোচনার মধ্যে থাকি। আলোচনা হোক, তর্ক বিতর্ক হোক, হয়ে তারপর আসলে মাঠে কিছু করার প্রয়োজন আছে কিনা, মাঠের একটা ভলেটাইল পরিস্থিতি হওয়া দরকার কিনা, সেটা তারপর একটু সিদ্ধান্ত নিই। সো আমার অ্যাপিল আসলে একটু ধৈর্য ধরার। আমরা ধৈর্য ধরেছি এবং আমরা দীর্ঘ সময় একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে থেকে, আমি প্রায় বলি কথাটা যে আমাদের মধ্যে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায়, এটাই হয়। সো আমরা অস্থির আছি, আমরা ইনটলারেন্ট আছি। এই সব কিছু থেকে একটু দম নিয়ে আমাদের একটু শান্ত থাকা দরকার। আমরা যে কোনো হঠকারী পদক্ষেপ নিয়ে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে দেই বলছি, কারণ আমরা অনেকেই জানবো না। আমরা আমাদের একটা সহি চিন্তা থেকে, একটা আন্তরিক চিন্তা থেকে, একটা আন্তরিক বুঝ থেকে আমরা নামতে পারি মাঠে, কিন্তু সেটাকেই হয়তো কেউ ব্যবহার করবে। বাংলাদেশের বিদ্যমান যে প্রেক্ষাপট আছে, আমরা অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থায় আছি, আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু আমরা ধাপে ধাপে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রেক্ষাপটটা ভেঙে দেওয়ার চেষ্টা বেশ কিছু মানুষের আছে।
আমরা যেন সেই ফাঁদে পা না দিই। শুরুতে বলেছিলাম, আবারও বলছি, আমি আসলে অপেক্ষা করতে চাই, কারণ হলো জনাব হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের সূত্র ধরে আর কি কি জিনিস এর রাতের মধ্যে আমাদের সামনে আসে, সব কিছু নিয়ে রাতে আমি একটা ভিডিও রেকর্ড করব এবং আশা করি আগামীকাল সকালে সেটা পাবলিশড হবে। আমি আমার টেক অ্যাটলিস্ট আমি সেখানে বলার চেষ্টা করব। আপাতত প্লিজ আমরা কোনো হঠকারী সিদ্ধান্তে যাতে না যাই। আমি দেখলাম ফেসবুকে রীতিমতো ইভেন্ট তৈরি করা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে, তারা যাবেন, মানে তার বিরুদ্ধে যাওয়া যাবে নাও তাও বলছি না, কেউ যদি মনে করেন যাওয়া দরকার আছে শেষ পর্যন্ত তারা যাবেন, কিন্তু আমি একটু দম নিতে বলছি। আমি এটুকুই আপাতত অ্যাপিল, আমরা উইমজেকলি যাতে কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি, মাথা গরম করে যাতে কিছু। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নিয়ে একটা ডিবেট চলছে। এই ডিবেটের মাঝখানে আসলে আরও একটা বড় ইস্যু সামনে এসে দাঁড়িয়েছে, সেটা বেশ কিছুদিন থেকে আছে। আমি বলেছি যে সরকারকে এই ব্যাপারটার একটা সমাধান করতেই হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে কি করা হবে। কারণ আমরা গতকালই দেখেছি ধানমন্ডি 27 নম্বরে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন একটা মিছিল অ্যারেঞ্জ করেছে এবং সেটায় হামলা করা হয়েছে, এবং আমি দেখলাম ছাত্রদল বা বিএনপির অনেকেই সেটায় তাদেরকে প্রতিরোধ করায় তারা রোল প্লে করেছেন বলে নিজেদের নাম ছবি দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, যে এক ধরনের বীরত্ব তারা দেখাচ্ছেন। একটা রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক সমাজে যেখানে একটা রাষ্ট্র এক্সিস্ট করে, সেখানে এই ধরনের কোনো পদক্ষেপ ছাত্রদল, ছাত্র শিবির বা আর কেউ, সাধারণ জনগণ কারোই নেওয়ার কোনো অধিকার নেই। এই ব্যাপারটা বুঝতে হবে, এবং আমি বিশ্বাস করি এটাকে কেন্দ্র করেই একটা বড় কেওস আওয়ামী লীগ তৈরি করবে। নট অনলি দ্যাট, কিছুদিন আগে গোপালগঞ্জে একটা পুলিশের ওপরে হামলা হয়েছিল, কারণ পুলিশ এক আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে। তারপর তারা পাল্টা হামলা করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। কিন্তু আমরা যদি প্রশ্ন করি আওয়ামী লীগের এই যে লিফলেট দেয়া যাবে না, এটা কে বলেছে, এটা কিভাবে আমরা বলছি? সো আমি সংকটটা আশা করি বোঝাতে পারছি। আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ পার্টি নয়, আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ নয়, সো একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল যা যা রাইট তার আছে সেগুলো সব কিছু সে করতে পারে, এবং এটা বাধা দেওয়ার মাধ্যমে কার্যত আইন ভঙ্গ করছে সরকার। আর যদি ব্যক্তিও করে সেটাও তারা অন্যায় করছেন। ইভেন কেউ যদি বাস্তবে কোনো আইনও ভাঙে, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার সে সভা বা মিছিল টিছিল করা যাবে না, কিন্তু সেই মিছিলে ছাত্রদল হামলা করতে পারে না, আর কেউ হামলা করতে পারে না। সেই ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার, পুলিশ তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে রোধ করবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখন কি করার আছে? আমরা বলেছি যে আমাদের মানে যে আইনগুলো আছে এক্সিস্টিং, 2009 সালের একটা সন্ত্রাস দমন আইন আছে, এটা দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়, কিন্তু এতে বিচারিক ব্যবস্থা যেহেতু ক্রিয়াশীল থাকে না, তাই এটা নিয়ে সমালোচনা হবে। আইসিটি আইন থেকে আওয়ামী লীগ বা যে কোনো দলকে অভিযুক্ত করা থেকে সরকার সরে এসছে, সেই আইনের অংশ আর এটা নেই। ফলে আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধে আসলে অভিযুক্ত করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা আমরা বাদ দিয়েছি, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং। আমরা চাইলে এটা আবার পাল্টাতে পারি, কিন্তু আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসাবে কাজ করবে কিনা সেটার জন্য একটা বিচারিক প্রক্রিয়া আসলে যাওয়ার সুযোগ আছে এখনও। আমার মনে হয় নিষিদ্ধ করা হবের চাইতে তার আগে এই পারসেপশনটা এনে এই ব্যাপারে সরকার উচ্চ আদালতে যেতে পারে। দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স 1978, রাজনৈতিক দলগুলোর খুবই সংক্ষিপ্ত একটা অর্ডিন্যান্স আছে। এখানে ধারা 3 এবং 4-এ রাজনৈতিক দলগুলো কী কী করতে পারবে না তা বলা আছে, এবং সেটা কোনোটা যদি ভঙ্গ হয়, ধারা 6-এ গিয়ে বলা হয়েছে সরকার চাইলে একটা রেফারেন্স সুপ্রিম কোর্টে পাঠাতে পারে, সেখান থেকে তারা সিদ্ধান্ত পেতে পারেন। 3 আর 4-এ কি বলা হচ্ছে, যে কোনো রাজনৈতিক দল এমন কোনো ধারণা বা এমন কোনো আইডিয়া নিয়ে তারা নামতে পারবেন না, সেটা হচ্ছে যেটা আমাদের সভরেন্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটির পরিপন্থী হয়। মানে আওয়ামী লীগ আমাদের সভরেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি প্রত্যেকটার বিরুদ্ধে তারা কাজ করেছে, দল হিসেবে কাজ করেছে, আমরা অভিযুক্ত করতে পারি। বলা হচ্ছে আমাদের কোনো পার্টি তৈরি হতে পারবে না, কোনো ব্যক্তি এমন পার্টি তৈরি করতে পারবেন না যেটা ফরেন এইডেড কোনো পার্টির সাথে তাদের কোনো রকম কোনো যোগাযোগ আছে, এরকম কিছু যদি হয়। বলা হয়েছে কোনো রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ড কোনো গ্রুপ, এজেন্সির সাথে বা কোনো আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারবে না, তাদের কোনো আর্মড ক্যাডার থাকতে পারবে না, তারপরে এমন কোনো অর্গানাইজেশন থাকতে পারবে না যেটা ডিসিপ্লিন ফোর্সের মতো অপারেট করে, মানে আর্মস ক্যাডার ডিসিপ্লিন ফোর্সের মতো। আওয়ামী লীগ এগুলো সব করেছে, মানে 3 আর 4-এ যেসব কথাবার্তা লেখা আছে তার বেশ কয়েকটায় বা প্রায় সব কটায় আওয়ামী লীগকে অভিযুক্ত করা যায়। কিন্তু দুঃখটা যেটা, সেটা হচ্ছে আইসিটি একটা বাদ দিলে
এই আইনে অন্তত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নেই। আইসিটি অ্যাক্টে যদি থাকতো তাহলে আমরা মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে অভিযুক্ত করতে পারতাম, এবং আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে, কোনো সন্দেহ নাই। যাই হোক, এর মধ্যেও আওয়ামী লীগ অনেকগুলো ভায়োলেট করে, এগুলোর মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ আছে। বিচারিক প্রক্রিয়ার দিকে সরকার কতটুকু যাবে না যাবে, আবারও বলছি, আমি বহু আগে একবার বলেছি যে কোনো একটা বিচারিক প্রক্রিয়া তাকে নিয়ে তার কর্মসূচি বা কর্মকাণ্ডের ব্যাপারে স্থগিতাদেশ চাইতে হবে যতদিন পর্যন্ত সেই বিচারিক প্রক্রিয়াটা শেষ না হয়। এটাই একটা অপশন হতে পারে। আমার মনে হয় সরকারের এই আইনটার মাধ্যমেই, এই আইনটার ভিত্তিতেই সরকারের এই রেফারেন্স উচ্চ আদালতে চাওয়া উচিত এবং সেটা অ্যাপিল করা উচিত, যাতে আওয়ামী লীগের কর্মকাণ্ড অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং বন্ধ থাকে। তখন আওয়ামী লীগ এবার সমাবেশ করতে চাও বা তারা মিছিল করতে চাক, লিফলেট দিতে চাক, সেগুলোর ব্যাপারে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে পারবে। কোনোভাবেই ছাত্রদল বা আর কেউ নয়। আমি ছাত্রদলের প্রতি আহ্বান জানাই, আপনারা রাজনীতি করেন, আপনাদের কোনোদিন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, বেশিই আছে, ভালোই আছে, কিন্তু এটাও আপনাদের মনে রাখতে হবে একটা রাষ্ট্র কীভাবে অপারেট করে। আমি এটা মানি, জানি, এই দেশের পলিটিক্স আমি দেখি, অবজার্ভ করি, গভীরভাবেই দেখার চেষ্টা করি। ছাত্রদল আপনাদের উপরে ভীষণ অত্যাচার নির্যাতন আওয়ামী লীগ করেছে, কোনো সন্দেহ নেই, এবং বছরের পর বছর করেছে। বাংলাদেশের ইতিহাস জুলাই আগস্টের ইতিহাস না, শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াইয়ের ইতিহাস, এটা আমি জানি, এটা আমি বহুদিন থেকে বলছি। আপনারা ব্যক্তিগতভাবে সাফার করেছেন, কিন্তু কখনোই এই ধরনের কোনো কর্মকাণ্ডে অংশ আপনারা নিতে পারেন না। আওয়ামী লীগ যখন আহ্বান করত বিএনপির নাশকতা ঠেকানোর জন্য তারা রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবে, তীব্র প্রতিবাদ করেছে আওয়ামী লীগের যুগেও। আওয়ামী লীগের বড় বড় নেতার মুখ থেকে এই কথাটা বন্ধ করেছি, যে কয়েকজন, তার মধ্যে আমি একবার সামনেই থাকবো, যে আপনাকে এই রাইট কে দিয়েছে? এই রাইট কেউ দেয়নি, ছাত্রদল কেউ দেয়নি। একটা মানুষ আর একটা মানুষকে আঘাত করার একটা মাত্র লিগ্যাল জায়গা আছে, যখন কেউ আপনাকে আঘাত করতে এসছে, আঘাত করছে, আপনি তখন সেটা প্রোটেক্ট করার জন্য পাল্টা আঘাত করতে পারেন। আঘাত করে পালিয়ে গেলেও পরে গিয়ে ধরে তাকে আর পেটানোর অধিকার কোনো একজন নাগরিকের থাকে না। আমার কাছে প্রায়ই মনে হয়, যখন আমি এই কথাগুলো বলি, আমাকে অনেকেই মনে করে, যখন অনেক আগে সবাই ক্রস ফায়ারের পক্ষে ছিল, তখনও যখন বলতাম খুব ইউটোপিয়ান বলতেন, কিন্তু এই কথাগুলো আমি বলে গেছি, সবসময় বলে গেছি, এখনও বলে যাচ্ছি, ভবিষ্যতেও বলে যাব। একটা স্টেট এভাবেই অপারেট করে। ছাত্র দল, ছাত্র শিবির, এনসিপি, যারাই হোক না কেন, যারা আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছেন, তাদের প্রত্যেকে, বা জনগণ অ্যাজ এ হোল অত্যাচারিত হয়েছে, তারা কেউ আওয়ামী লীগের এই ধরনের কোনো পদক্ষেপে, কোনো সিদ্ধান্ত আসার আগে যাতে এই ধরনের কোনো পদক্ষেপ না নেয়। এটার একটা অন্য ডাইমেনশনও আছে। এই যে ঘটনাগুলো, এই মিছিলটা কেন হলো, এই মিছিলটা আসলে হলো আওয়ামী লীগ চেয়েছে এই হামলাটা হোক, এই হামলাটা তারা সেল করবে গ্লোবালি, এবং সত্যিকার অর্থেই এটা নিয়ে আমাদের সরকার চাপের মুখোমুখি হবে, এবং আওয়ামী লীগ এক ধরনের ভিকটিম হচ্ছে এই ন্যারেটিভ তৈরি করতে পারবে। এটা করতে না দেই। আর এটা যদি নাও থাকে, আমাদের দেশটাকে আমরা গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে চাই, সো গণতান্ত্রিক রীতিনীতি, একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে চলে, যেভাবে চলে, সেভাবেই আসলে আমাদের সব কিছু করতে হবে। এর বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই।